তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। বলছি দিদি, তুমি তো মাত্র কয়েকদিন আগেই সাংসদের পদটা পেলে। তোমার জনপ্রিয়তা দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় সাংসদ পদটা উপহার দিয়েছে, আর হুগলিবাসীরা আচ্ছা করে পুলি মেরেছে। কারণ যেই সংসদ সে অশিক্ষিত মূর্খ হয়, যে সেই সংসদের ভেতরে অধিবেশন নিয়ে কিছুই জানে না, তাহলে সে কি সাংসদগিরি মারাবে? তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গে রচনা ব্যানার্জি, যিনি কুইন্টাল কুইন্টাল জল, 10,000 কোটি লোক পশ্চিমবঙ্গে এরকম কথা বলেন, সেই মানুষের থেকে হুগলিবাসীর কি আশা করা উচিত? কিছুই নয়। अरे कहना क्या चाहते हो? 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যা বলেছে তা তো করে দেখিয়েছে। কারণ সারদা, নারদা, রোজ ভ্যালি এরকম করে বিভিন্ন ধরনের স্ক্যাম, যেগুলো সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে সেই স্ক্যামগুলো করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী আমি। মানুষ কিন্তু ওনাকে দেখেই ভোট দিয়েছিল। তাহলে চুরি হলে মানুষ কাকে ধরবে? তখন তিনি বলবেন আমি তো জানি না, ছোটোখাটো একটা যদি ঘটনা হয় তা নিয়ে এত হাঙ্গামা করার কি আছে? এটা মুখ্যমন্ত্রী, এটা তার পরিচয়? এটা হচ্ছে কুৎসিত মুখ্যমন্ত্রী আর একটা ফালতু মানসিকতার পরিচয়। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। মানুষের জন্য কাজ করতে যে তোমরা কতটা বদ্ধপরিকর সে আর আমাদের থেকে ভালো কেউ জানে না। ভোট পেরিয়ে গেলে তোমাদেরকে আর দেখা যায় না, আবার যখন ভোট আসে তখন তোমরা সেজে গুজে ভাষণ দিতে আসো, 2-4টা এন্টারটেনমেন্টের মতো কথা বলো, একটু মানুষের গায়ে রক্ত গরম করা কথা বলো, সেই কথাগুলো শুনে মানুষের ভেদাভেদ সৃষ্টি করো। এগুলোই হচ্ছে তোমাদের কাজ। তোমাদের আর কোনো কাজ নেই, কারণ তোমরা ভোটের পরে গায়েবী হয়ে যাও। তোমরা তোমাদের শুটিং, পারিবারিক জীবন সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। মানুষের জন্য ভাবার তোমাদের কোনো সময়ই নেই। शाबाश बेटा, बहुत बढ़िया। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের। হ্যাঁ, সেটা ঠিক আছে, তোমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে, তোমরা করো। পশ্চিমবঙ্গে তোমাদের দলে একজোট হয়ে কাজ করতে গেলে চুরির ভাগ কিন্তু সবাইকে দিতে হবে। এই যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, এত যে চুরি হচ্ছে, সব চুরির ভাগ কিন্তু ভাইপোকে সবাইকে দিতে হবে, কারণ সবাই মিলে কাজ করেছে। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র আগামী 3 মাস রচনা ব্যানার্জির জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে তিনি তার দিদি নাম্বার 1-এর সেটে ফিরে যাবেন। মানুষজন খেতে পাক কি না পাক তার দেখার কোনো দরকার নেই। এবার বলো, এই করে করে তিনি পয়সা ইনকাম করে মোটামুটি চালিয়ে নেবেন। আর 3 মাসটা ইম্পর্টেন্ট কেন জানো? কারণ 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই যে রচনা ব্যানার্জির মতো লোকগুলোকে ইনাদেরকে আইসি জিন্দেগি প্রদান করা। আর 3 মাস সবাইকে লড়তে হবে, তা না লড়লে ভাইপো খাবে কি? কয়লা না খেলে ভাইপোর তো আবার রাতে ঘুমও হয় না। এগুলো খুব ভালো জিনিস। পশ্চিমবঙ্গে কোনো ভালো কিছু হোক কি না হোক, পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুরই মিশিয়ে পুরো পুলি মারা হয়েছে। এমনভাবে মারা হয়েছে যে এই স্বাস্থ্য কাঠামো আর কখনো কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় অবস্থা করা হয়েছে যে বর্তমান দিনে মানুষজন তাদের ছেলে মেয়েদেরকে জেনারেলে পড়াতে ভয় পাচ্ছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব সত্য কথা। সকলের সাথ চাই, আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। শুধুমাত্র 3 মাসের জন্য কিন্তু রচনা ব্যানার্জিকে তোমরা চাইবে এবং তখনই পাবে। 3 মাস শেষ হয়ে গেলে রচনা ব্যানার্জিকে কিন্তু চাইবে না, এই কথাটা কিন্তু উনি বলেননি। উনি যদি বলতেন যে এই ভোট শেষ হওয়ার পরে আপনারা আমাকে যখন ডাকবেন আমি তখন আসবো, আপনারা যখন চাইবেন আপনাদের যে কোনো বিপদে আমি এসে দাঁড়াবো। নেতারা কিন্তু এরকম কথা বলে না বলেও এই 3 মাসের জন্য কিন্তু রচনা ব্যানার্জিকে প্রত্যেকটা বুথে বুথে পাবেন। আর অন্য সময় পাওয়ার কোনো আশাই রাখবেন না, কারণ আপনারা তারকা প্রার্থীকে ভোট দিয়েছেন। এত শিক্ষিত আর এতটা লড়াই করে উঠে আসা একজন মহিলা, যাকে আপনারা প্রার্থী হিসাবে জিতিয়ে সংসদে পাঠিয়েছেন, তিনি তো আপনাদের জন্য অহরহ কাজ করে যাচ্ছেন। নিজের কথা ভাবছেনই না। দেখুন না কতটা বুড়ি হয়ে গেছেন তিনি। এত বয়সকালে তিনি আপনাদের জন্য লড়তে এসেছেন। ন্যাকামো মারানোর জায়গা পায় না। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। আর ভোটের শেষে বলবে, মুখে মুতে দিয়ে বলবে আচ্ছা আমি আসি, আর তারপরে তুমি পাবে না। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন, সবাই মিলে একসাথে বলবো জয় বাংলা। শেষ প্রান্তে গিয়ে পুরো সব সত্যি কথাটাই বেরিয়ে গেল। মুখ্যমন্ত্রী এবং তার যে দলের সাংসদরা, তারা যে কতটা পরিমাণে অশিক্ষিত আর চুরি করে ধরা পড়ে যায় সেটা সবসময় প্রমাণ পাচ্ছে। এই যেরকম ধরো না, অনুব্রত মণ্ডল সবাইকে বলে বেড়াতো আমার ছেড়ে নেবে, আমার কেউ কিছু করতে পারবে না, দিদি আমার সাথে আছে, এই আছে ওই আছে। একটা সময় কি অনুব্রত মণ্ডল জেল খেটে এসেছে। তাই রচনা ব্যানার্জি তিনি তার কেরিয়ারটা নষ্ট করার জন্য কেন যে টিএমসিকে নিজেকে ঢোকালেন সেটাই তো বুঝতে পারছি না। এগুলোর পেছনের কারণ যদি জানা যেত তাহলে পশ্চিমবঙ্গটা অনেক পাল্টে যেত। যেই সিঙ্গুরে এইসব নাটক চলছে, সেই সিঙ্গুরে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পাও রাখেননি।
এই ভোটে হারার পর থেকে মুখ্যমন্ত্রী শ্রী সিঙ্গুর যাওয়াই বন্ধ করে দিয়েছেন। সিঙ্গুরবাসী যে মুখ্যমন্ত্রীকে কতটা ঘৃণার চোখে থাকে, তিনি যে তাদের কত বড় ক্ষতি করেছেন, কত বড় সর্বনাশ করেছেন, সেটা সিঙ্গুরবাসী বর্তমানে টের পাচ্ছে। যখন তাদের পেটে খাবার নেই, যখন তাদের ঘর নেই, বাড়ি নেই, তারা যখন বনের কাঠ মধু সংগ্রহ করে বিক্রি করছে, সাপ চুরি করে বিক্রি করছে, বন থেকে পাখি ধরে খাঁচাই করে বিক্রি করছে, এইসব করে সিঙ্গুরবাসী তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে। আর মুখ্যমন্ত্রী 22টা গাড়ি নিয়ে এসে চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর তিনি বলছেন তিনি নাকি সরকারি টাকা নেন না, সরকারের টাকায় ঘোরেন না, কিচ্ছু করেন না। এগুলো কি সত্যিভাবে কেউ মুখ্যমন্ত্রীর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? সঠিক বলেছেন। তোমাদেরও কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোণে।